আলোচ্য বিষয়টি হলো ক্লাস 12 এর পাঠ্য প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্প। চলো শুরু করি। প্রথমে আমরা লেখক পরিচিতি দেখে নিই। প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1873 সালে। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার তিনি। তাকে বাংলার মৌপাসা বলা হয়। মৌপাসা কে ছিল? ফরাসি একজন বিখ্যাত লেখক ছিলেন মৌপাসা। তিনি ফরাসির আধুনিক গল্পের জনক বলা হতো মৌপাসাকে। তো সেই হিসাবে আমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায়ও কিন্তু মৌপাসার সাথে তুলনা করা হয়, তাকে বাংলার মৌপাসা বলা হয়। সাহিত্যকর্ম, তার রচনায় সমকালীন বাঙালি সমাজের নিখুঁত রসায়ন ও বাস্তব চিত্র ফুটে উঠেছে। উল্লেখযোগ্য গ্রন্থ হলো দেশীয় বিলেতি, গল্পাঞ্জলি, রতনদ্বীপ। আমাদের আদরিণী গল্পটি তার গল্পাঞ্জলি গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আদরিণী গল্পটি মানুষ এবং একটি অবলা প্রাণী মধ্যে যে গভীর স্নেহ, আত্মিক সম্পর্ক এবং হৃদয়স্পর্শী যে একটা সম্পর্ক, তাই কিন্তু তুলে ধরা হয়েছে আমাদের এই গল্পটিতে। চলো আমরা লাইন বাই লাইন গল্পটি পড়ে নিই। গল্পটিকে আমাদেরকে কিন্তু লাইন বাই লাইনই পড়তে হবে, কারণ গল্প থেকে আমরা জানি এমসিকিউ অর্থাৎ ছোট প্রশ্ন আসবে। তার জন্য আমাদের গল্পর একদম প্রথম থেকে শেষ অবধি লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে। যদিও ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, কিন্তু তোমরা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের অবশ্যই লাভ হবে। চলো শুরু করি। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকেলে পান চিবাইতে হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজ বাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খ্যামটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? তাহলে আমরা গল্পের শুরুতেই দেখছি পাড়ার একজন ডাক্তার নগেন ডাক্তার আর একজন হচ্ছে জুনিয়র উকিলকে কুঞ্জবিহারী বাবু কোথায় এসেছেন? মুক্তার জয়রাম মোক্তারের বাড়িতে এসেছেন। তাকে কি বলতে এসেছেন? যে পীরগঞ্জে বাবুদের বাড়িতে বিয়ে, মেজবাবুর মেয়ের বিয়ে, তাই না? তা আপনি কি নিমন্ত্রণ পেয়েছেন? তো সেখানে নাকি ভীষণ ধুমধাম হবে। কলকাতা থেকে কি আসছে? খ্যামটা। বেনারস থেকে কি আসছে? বাই। অর্থাৎ আগে কিন্তু বিয়ে বাড়িতে, বিশাল বড় বড় জমিদার বাড়িতে এরকম করে কিন্তু কোনো অনুষ্ঠান হলে, বিয়ে হলে এইরকম খ্যামটা নাচ, তারপর বাই নাচ, এগুলো কিন্তু ভীষণ প্রচলিত ছিল। তো এখানেও অন্য কিছু নাই। মোক্তার মশাই তাহার বৈঠকখানা বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আচ্ছা, মোক্তার মশাই কি করছিলেন? হুকা হাতে করিয়া তার বারান্দায় বেঞ্চিতে বসেছিলেন। আগন্তুকের এই প্রশ্ন শুনিয়া হুকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কিরকম? আমি নিমন্ত্রণ পাবো না কিরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটি কি সম্ভব মনে করো? তিনি কি বললেন? তিনি এই কথা শুনে, আগন্তুকদের এই কথা শুনে তিনি কিন্তু একটু উত্তেজিত হয়ে গেলেন এবং তিনি বলছেন কি, আমি নিমন্ত্রণ পাবো না, এটা কি হয়? আমি 20 বছর ধরে, অর্থাৎ 20 বছর ধরে আমি কিন্তু এই স্টেটের, পুরো এই এলাকার কিন্তু আমি বাধা মুক্তার, তো আমি নিমন্ত্রণ পাবো না, এটা তো হতে পারে না। এখানে মুক্তার হলেন উকিলের সহকর্মী হিসেবে কাজ করেন এমন একজন ব্যক্তি যাকে মুক্তার বলা হয়। ঠিক উকিল নন, কিন্তু সমস্ত কাজকর্ম তিনি কিন্তু করতে পারেন। তো এখানে আমাদের মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের গল্প নিয়ে কিন্তু পুরো গল্পটা আগাবে। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চেনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে, বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল।
এখানে জয়রাম মুখোপাধ্যায়কে সবাই চেনে। খুব অল্প কারণেই তিনি কিন্তু রেগে যান, তবুও তার হৃদয়ের যে কোমলতা সেটা কিন্তু খুবই মাধুর্য। অর্থাৎ তিনি তার বন্ধু বাৎসল্য এতটাই যে তিনি তার হৃদয়টা হচ্ছে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। অর্থাৎ যে তার সাথে ব্যবহার করেছে তাই কিন্তু কিছুদিন ব্যবহার করলেও সেও কিন্তু জানে। উকিল বাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। উকিল বাবু তাড়াতাড়ি করে কথাগুলো চাপা দেওয়ার চেষ্টা করে কি বলছেন যে না না, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, আমরা কি সেভাবে বলেছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ে লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? অর্থাৎ এই জেলায় এমন কি ব্যক্তি আছে যে আপনার কাছে উপকৃত নয় বা আপনার কাজে উপকৃত নয়? এরকম কোনো লোক আছে যে আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য কি ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? তিনি দেখলেন যে উত্তেজিত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে কথাটা একটু ঘুরিয়ে বললেন যে আমাদের কথার মতলবটা মানেটা এটাই ছিল যে আপনি কি পীরগঞ্জে যাচ্ছেন? মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভাইয়ারা বসো বলিয়া স্বমুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। স্বমুখস্থ মানে হচ্ছে সামনাসামনি, সামনে সামনে আর একটা বেঞ্চ ছিল, সেটা দেখিয়ে দিলেন। কি বললেন? বসো। উভয়ে উপবেশন করিলে বলিলেন, অর্থাৎ সবাই উভয় মানে দুজনেই কি করলেন, যখন উপবেশন করলেন অর্থাৎ বসলেন তখন বললেন কি যে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোমমঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অথচ না গেলেও আবার নয়, তারা ভারী দুঃখিত হইবেন। তোমরা যাচ্ছ? তাহলে কি বলছেন যে আমার কিন্তু যাওয়াটা একটু কঠিন, কাছারি কামাই হবে, তাই না? কিন্তু তবুও না গেলেও নয়, কারণ আবার না গেলে রাগও করবেন। তো তোমরা কি যাচ্ছ? পরে দেখে নেব। নগেন্দ্রবাবু কি বলিলেন? যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নয়, গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন আবার আসতে 2 দিন, মোট 4 দিন সময় লেগে যাবে। পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল আছে। আমরা দুজনেই তাই পরামর্শ করলাম যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয় রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। তাহলে তাদের মতলব কি ছিল যে মুখুজ্জে মশাই যদি যান তাহলে রাজবাড়ি থেকে হাতি টাতি আনিয়ে নেবে, এবার সবাই মিলে একসাথে হাতিতে চড়ে যাওয়া যাবে। বেশ, আমরা দুজনেও তার সঙ্গে হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। মুক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা, তার জন্যে আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে এখন। তাহলে মুক্তার মশাই তো আগেই দেখলাম যে মুক্তার মশাই কিন্তু ভীষণই কোমল হৃদয়ের মানুষ। তো তিনি এই কথা শুনে বলেন, আচ্ছা এই কথা, ঠিক আছে, নরেশচন্দ্রকে আমি না হয় রাজাকে চিঠি লিখে দেবো, আগেও তো হাতি টাতি আনিয়েছি, হাতি টাতি না হয় আনিয়ে নেব। আমি শুধু না, আমার বাপের আমল থেকে আবার তাদের বাধা মুক্তা। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেই ছিলাম। অত ভাবছো কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি না। যাবো বই কি ভাইয়া? তখন মুখুজ্জে মশাই বললেন, আমিও যাব, তবে আমার তো ভাই খ্যামটা শোনবার বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় এক পাগড়ি বেঁধে, এখানে পাগ ছিল, পাগ বেঁধে একটি থেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখবো, তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুছে ভার দে। কেমন বলিয়া মুখোপাধ্যায় মশাই হাহা করে হাসিতে লাগলেন। তাহলে কি হলো যে আমার তো আর ওসব খ্যাপটা শোনার বয়স নেই, মুখুজ্জে মশাই বললেন। তার মানে মুখুজ্জে মশাই বয়স কিন্তু বেশ অনেকটাই বোঝাই যাচ্ছে। তো
তাহলে তোমরা ওসব শুনো, যে পিয়ালা মুছে ভাত দিয়ে খ্যামটা ফ্যামটা, ওগুলো তোমরা শুনবে। আমি না হয় অতিথি আপ্যায়ন করবো, কে খেলে না খেলে এগুলো একটুখানি পাগড়ি বেঁধে দায়িত্ব সহকারে দেখবো। তারপর হাহা করে হাসতে শুরু করলেন। হাসি ঠাট্টা গল্প চলছে এখানে। তারপর কি হলো, দ্বিতীয় পরিচ্ছদ এবার আমরা দেখবো। পরদিন হচ্ছে রবিবার। এই দিন প্রভাতে আর্নিক পূজাটা বেশ ঘটা করেই কিন্তু মুখুজ্জে মশাই সারেন। বেলা 9টার সময় কিন্তু তার পুজো সমাপন হলো, অর্থাৎ শেষ হলো। সমাপন হওয়া মানে তারপর জলযোগান্তে অর্থাৎ সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর বৈঠকখানায় তিনি আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তাহলে কি হলো, হঠাৎ করে যখন মক্কেলদের সঙ্গে কথাবার্তা বলছিলেন বৈঠকখানায় বসে, তখন কিন্তু তার হঠাৎ করে কি মনে পড়ে গেল, হাতির কথা, যে আগের দিন হাতির কথা হয়েছে। তখন কাগজ কলম লইয়া একটি চশমাটি পড়িয়া প্রবল প্রতাপান্বিত শ্রী মনমহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপালকেশু, অর্থাৎ তিনি চিঠি লিখলেন এইরকম বলে যে তাকে সম্মান জানানোর জন্য শ্রী প্রতাপান্বিত শ্রী মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর, মানে কি রাজা রাজ বাহাদুর, আশ্রিত জন মানে যিনি আশ্রয় নিয়েছেন, সেই আশ্রিত জন প্রতিপালকেশু মানে আশ্রিত জন যারা বা যে পরিবার, অর্থাৎ তিনি তাকে বোঝাচ্ছেন, মানে জয়রাম মুখোপাধ্যায় নিজে এবং তার পরিবারকে বোঝাচ্ছেন। আশ্রিত জন কার দ্বারা পালকেশু, প্রতিপালক কার দ্বারা হয়, মহারাজের দ্বারা। তো তাদেরকে মহারাজের দ্বারা প্রতিপালক হিসাবে তিনি এখানে বর্ণনা করেছেন। তার প্রতি তিনি এই চিঠিটা লিখছেন। এতটা বড় বাক্য, এই হচ্ছে তার অর্থ। বাক্য নয়, সরি, এতটা বড় হচ্ছে একটা শব্দ, তার অর্থ। হ্যাঁ, পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এরূপ মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। অর্থাৎ একজন ভৃত্য মানে চাকরকে ডেকে তার চিঠিটি দিলেন এবং তিনি আবার মক্কেলদের সাথে কথোপকথন অর্থাৎ কথা বলতে শুরু করলেন বা আলোচনা শুরু করলেন। এতদূর আমরা বুঝতে পারলাম যে প্রথম থেকে কি হলো। ডাক্তারবাবু এবং উকিলবাবু আসলেন এবং তাকে পীরগঞ্জে যাওয়ার জন্য বললেন। তিনি এবার হাতি প্রার্থনা করার জন্য মহারাজকে চিঠি পাঠালেন। তারপর কি হয় আমরা দেখব। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে, অর্থাৎ তার বয়স 50 বছর পার হয়ে গেছে, তার মানে অনেকটাই বয়স। মানুষটি লম্বা ছাদের, মানে তিনি অনেকটা লম্বা। রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত, অর্থাৎ যদি রংটি আরো একটু পরিষ্কার হতো, ফর্সা হতো, তাহলে তাকে গৌরবর্ণ মানে ফর্সা বলা যেত। মানে তিনি কালোও না আবার খুব ফর্সা তাও না। গোফগুলি মোটা মোটা কাঁচায় পাকায় মিশ্রিত, অর্থাৎ তার গোফগুলি কি কাঁচা পাকা চুলে বা কাঁচা পাকা গোফ, মানে পেকে গেছে চুল কিছু কিছু। বয়স হয়েছে, স্বাভাবিক ব্যাপার। মাথার সম্মুখ ভাগে টাক আছে, অর্থাৎ মাথার সামনেটা কি আছে, টাক। চুল যে না থাকে সেটাকে টাকই বলে। চক্ষু দুইটি বড় বড়, ভাষা ভাষা, তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়াছে। এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে, মানে তার হৃদয়ের যে কোমলতা সেটা কিন্তু চোখ দিয়ে বা চোখের মধ্যে সেটা কিন্তু ভেসে ওঠে বা উঠেছে। আমরা জানি যে মনের কথা কখনো কখনো মনেই থাকে, বা মুখে বলতে না পারলেও চোখ কিন্তু সেগুলো বলে দেয়। তো চোখের ভাষা কিন্তু আলাদাই হয়। তো এখানেও তাই, যে তার যে হৃদয়ের কোমলতা সেটা কিন্তু চোখের মধ্যে উছলিয়ে পড়িতেছে, মানে উথলে পড়ছে আর কি, চোখের মধ্যে সেটা কিন্তু বোঝা যায়। ইহার আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। তাহলে তার আদিবাস কোথায়, বাংলাদেশের যশোরে। তিনি যখন প্রথমে এদিকে আসেন তখন কিন্তু রেল অর্থাৎ রেলগাড়ি, ট্রেন কিন্তু চালু হয়নি, খোলেনি। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক
পদব্রজে আসিতে হইয়াছিল। তাহলে নৌকা পার হয়ে অর্থাৎ পদ্মা পার হয়ে কিসে এসেছিল? কেউ কেউ এসেছিল নৌকা পথে, কেউ কেউ এসেছিল গরুর গাড়িতে, আবার কেউ কেউ পদব্রজে, মানে পদ মানে কি পা, মানে হাঁটতে হাঁটতে। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ ছিল এবং একটি পিতলের ঘটি, লোটা কম্বল যাকে বলে। তো এখানেও তাই, লোটা মানে হচ্ছে এখানে একটি পিতলের ঘটি ছিল আর ছিল একটি ব্যাগ ক্যাম্বিসের। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাধিয়া খাইয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। তাহলে মাসে 13 শিকা মানে 13 টাকা, মাসে মাত্র 13 টাকায় ঘর ভাড়া নিয়েছিলেন সে সময়, এবং তিনি কি করেছিলেন? নিজেই রেঁধে বেড়ে খেতেন। তিনি এইভাবে কিন্তু তার মুক্তারি ব্যবসা শুরু করেছিলেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা বাড়ি, দালান, কোঠা বানিয়েছে। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় বাপরে পাকা বাড়ি বানিয়েছে, দালানের মতো, কোঠা বাড়ির মতো দালান বাড়ি বানিয়েছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। তাহলে এখন তার কি অবস্থা বাবা! সে সময়ের কথা বলিতেছি, তখন এ জেলায় ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেউই হটাইতে পারে না। তাহলে সেই সময়কার কথা, যে সময় ইংরেজিওয়ালা যারা মুক্তার ছিলেন তাদের আবির্ভাব হয়েছে বটে, মানে শুরুয়াত আর কি, আবির্ভাবের শুরু হয়েছে, কিন্তু যে মুক্তার মশাই অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়কে হটাবে এইরকম কারো কিন্তু শক্তি ছিল, তার রোয়াবই ছিল আলাদা, তাই না? কিন্তু জয়রাম মুখুজ্জিকে তাহারা হটাতে পারে এরকম কিন্তু জেলার পারে না। তখনও ইনি এ জেলার প্রধান মুক্তার বলিয়াই গণ্য হন। তখনও তিনি এ জেলার প্রধান মুক্তার হিসেবে গণ্য হতেন। দেখবো পরের স্ট্যান্ডা। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়কারী অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। তাহলে মেজাজটা কেমন ছিল? খুবই রুক্ষ। তিনি হৃদয় কোমল হলেও কিন্তু মেজাজটা ভালোই রুক্ষ ছিল। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করলে মুখুজ্জি মশাই রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। অর্থাৎ হাকিম মানে কি? বিচারক। তাহলে সেই সময় যদি বিচারকও কোনো কিছু অনর্থ করতো, তাহলে কিন্তু তিনি, বা অন্যায় অত্যাচার যদি করতো, তাহলে তিনি কিন্তু একদম চিৎকার করে রেগে মেগে একদম সবকিছু কিন্তু অনর্থ করে দিত। একদিন এজলাসে, তাহলে দুটো ঘটনা এখানে আমরা এখন দেখবো। একদিন এজলাসে কি হয়েছিল? এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। এজলাস মানে কি? যে রুমে বা যে কক্ষে বিচার ব্যবস্থা হয়, যারা কথোপকথন হয়, উকিল বিচারক সবাই বসে থাকে, সেটাকে এজলাস বলা হয়। তাহলে সেখানে কি হয়েছিল? বিলক্ষণ একটা বচসা হয়ে গিয়েছিল। কিরকম? মানে তর্কাতর্কি। বিকালে কার সাথে হয়েছিল? ডেপুটির সাথে, তার সাথে একজন সহকর্মীর সাথে, ডেপুটি মানে, হ্যাঁ। তারপর যার সাথে এরকম হয়েছিল, তারপর কি হলো দেখো। বিকাল বেলায় বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে। মানে তার একটা গায়ে ছিল, গায়ে গরু, মেয়ে গরু আর কি। সে তার মঙ্গলা গায়ে একটি বাছুর প্রসব করেছে, বাছুর জন্ম দিয়েছে। এড়ে বাছুর মানে ছেলে বাছুর, ছেলে বাছুরকে বলা হয় এড়ে বাছুর। তো এড়ে বাছুর জন্ম দিয়েছে। তো কি হয়েছে? তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটি নামকরণ করলেন। আচ্ছা, যার সাথে ওই ডেপুটি যে সহকর্মীর সাথে তার তর্ক বেঁধেছিল, তার নামে কিন্তু সেই এড়ে বাছুরটির নাম দিলেন, তিনি নামকরণ করলেন। ডেপুটি বাবু লোকটি পরস্পরায় মানে পরে যখন ক্রমে এই কথাটি শুনিয়াছিলেন, বলা বাহুল্য তখন কিন্তু নিতান্ত প্রীতি লাভ করেন নাই। তার মানে তিনি এই কথাটা শুনে কিন্তু খুব একটা ভালো চোখে দেখেননি। স্বাভাবিক ব্যাপার, এগুলো শুনলে কে আর ভালো চোখে দেখবে। আরেকবার কি হয়েছিল? আরেকবার ডেপুটির সম্মুখে মুখুজ্জি মহাশয় আইনের তর্ক করতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অর্থাৎ একজনের সাথে তিনি আরেকজন ডেপুটির সাথে কি করছিলেন? আইনের কোনো একটা বিষয় নিয়ে তর্ক করছিলেন, কিন্তু যিনি হাকিম ছিলেন সে কোনোভাবেই কিন্তু এই মুখুজ্জি মশাইয়ের কথায় সায় দিচ্ছিলেন না। মানে তার
কথার সাথে তিনি কিন্তু কোনোভাবেই তার কথা মানছিলেন না, তার কথার সাথে তিনি সাথ দিচ্ছিলেন না। হ্যাঁ, অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। হঠাৎ করে রাগের মাথায় কি বললেন যে আমার স্ত্রী মানে আমার বউয়ের যতটুকু এই আইনের জ্ঞান আছে আপনারা তো নেই দেখছি। মানে হাকিমকে এভাবে ডাইরেক্ট কথা বলে দিলেন আর কি। এইরকম তার রাগ ছিল, তার রাগ দুঃখ মেজাজ বোঝাতে কিন্তু এই দুটো গল্পের কথা বা দুটো কাহিনীর কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরকম তিনি রুক্ষ মেজাজ ছিলেন। এই সেদিন আদালতে অবমাননার জন্য মুক্তার মশাই 5 টাকা জরিমানা হয়েছিল। সেদিন যে আদালত তিনি অবমাননা করেছিলেন, হাকিমকে যে অপমান করেছিলেন, তার জন্য তাকে জরিমানা করা হয়েছিল কত? 5 টাকা। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়েছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা তার কিন্তু খরচা হয়েছিল এবং শেষ পর্যন্ত 5 টাকা এই যে তার জন্য যে 5 টাকা করা হয়েছিল জরিমানা, সেই হুকুম কিন্তু শেষ পর্যন্ত রহিত হয়েছিল। মানে শেষ পর্যন্ত এই হুকুম কিন্তু সরিয়ে নেওয়া হয়েছিল। যাই হোক, 1700 টাকা 5 টাকার জন্য যে 1700 টাকা খরচা হলো সেটা কিন্তু তিনি মানেননি। হ্যাঁ, সেটা কিন্তু তিনি দেখেননি। তার কাছে কি ছিল? এই যে তার সম্মান, এটাই কিন্তু তার কাছে ছিল। এখানে এটাই বোঝানো হয়েছে। তো 5 টাকার জন্য, এই 5 টাকা জরিমানার জন্য তিনি কিন্তু 1700 টাকা খরচা করতেও রাজি, তাই না? তারপর দেখব, মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তিনি কিন্তু তাহার ব্যয়ও ছিল যথেষ্টই। তিনি যেমন উপার্জনও করতেন, তেমনি তার ব্যয়ও কিন্তু অনেক ছিল। আর তিনি কেমন ছিলেন লোক দেখো, তিনি অকাতরে অন্নদান করিতেন। তিনি অন্নদান করতে এতটুকু ভাবতেন না। তারপর অত্যাচারিত, নিপীড়িত, উৎপীড়িত গরিব লোকেদের মোকদ্দমা তিনি কিন্তু কত সময় বিনা ফিজেই লড়ে দিতেন। এমনকি নিজের পর্যন্ত অর্থাৎ নিজের গাটের টাকাও তিনি কিন্তু খরচা করতেন। ঠিক আছে, তিনি যেমন অন্নদান করতেন তেমনি কিন্তু অত্যাচার যারা নিপীড়িত, যারা গরিব, তাদের জন্য বিনা ফিজেও তিনি কিন্তু মোকদ্দমা লড়তেন এবং কখনো কখনো নিজের পকেট থেকেও পয়সা দিয়ে দিতেন। এতটা তিনি দয়ালু ছিলেন। এরকম লোক কিন্তু এখন খুব কমই পাওয়া যায়। তো তার চরিত্র, তার ক্যারেক্টার সম্পর্কে আমরা কিন্তু দেখছি। তার প্রথমে দেখলাম তিনি কেমন, যে লম্বা, তার বেশভূষা এবং তার মুখ, চেহারা, এগুলো দেখে নিলাম। তারপরে দেখলাম কি, যে তার চরিত্র। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মশাই বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকে। তাহলে প্রতিদিনই মুক্তার মশাইয়ের বৈঠকখানায় কিন্তু তাদের বৃদ্ধগণ এবং যুবকদের কিন্তু আড্ডা বসে। কি খেলে তারা? তাস খেলে, পাশা খেলে। অদ্য সেরূপ অনেকে আগমন করিয়াছেন। অদ্য মানে আজকে, আজও সেরূপ কিন্তু সবাই এসেছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিল বাবুরাও আছেন। পূর্বোক্ত মানে পূর্বে উক্ত করা হয়েছে বা আগে বলা হয়েছে এরকম। আগে কাদের কথা বলেছি? ডাক্তারবাবু, নগেন ডাক্তার, আর একজন কে? উকিল কুঞ্জ বাবু, তাই না? সেই কুঞ্জ বিহারী বাবু উকিলও আছেন, আবার ডাক্তারও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান করা হয়েছে এবং হাতি যাতে যা যা খাইবে সেই জন্য কি কি আনা হয়েছে? পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ, আর কি আনা হয়েছে? তার সাথে বৃক্ষের ডালও আনা হয়েছে। পাশে কিন্তু জায়গা করে রাখা হয়েছে যে হাতি আসবে বলে। ওই যে নরেশচন্দ্র, রাজার নরেশচন্দ্রকে চিঠি লেখা হয়েছে হাতির জন্য। তো সব কিছু কিন্তু তিনি আয়োজন করে রেখেছেন, যে কখন হাতি আসবেন তার খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সবকিছু কিন্তু তিনি রেডি করে রেখেছেন। মুক্তার মশাই যে সমস্ত তদারক করিতেছিলেন, মাঝে মাঝে বৈঠকখানে আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দু চারি টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। তাহলে তিনি সব রকম ব্যবস্থা করছেন, তদারকি করছেন এবং মাঝে মাঝে বৈঠকখানে এসে কোনো অনেকগুলো বৃদ্ধ ব্রাহ্মণ তো বসে আছে, তাদের হাত থেকে হুকো নিয়ে মাঝে মাঝে খাচ্ছেন এবং আবার তিনি চলে যাচ্ছেন, তদারকি করছেন। এটা কিন্তু ভীষণ ব্যস্ত তিনি, কারণ হাতি আসবে, হাতিকে পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে, এসবের জন্য। কিন্তু তার বৈঠকখানায় কিন্তু অনেক লোকের সমাবেশও আছে। তারপর দেখি কি হয়। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য
ফিরিয়া আসিয়া বলিলেন, হাতি পাওয়া গেল না। তাহলে যে ভৃত্যকে দিয়ে তিনি পত্র পাঠিয়েছিলেন, সেই পত্রবাহক ভৃত্য এসে কি বললেন যে হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মুক্তার মশাই বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? জিজ্ঞাসা করছে ভৃত্যকে। ভৃত্য কি বলিলেন, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ে নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন গরুর গাড়িতে আসতে বলো। তাহলে কি বলেছে যে বিয়ে নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন গরুর গাড়িতে আসতে বলো, এরকম বলেছে। তার মানে হাতি কিন্তু দেননি। এরপর আমরা দেখব মুক্তার মহাশয়ের রূপ। এখানে প্রত্যাখ্যান করা হলো এবং মুক্তার মশাই অপমানিত বোধ করলেন, এখানে দেখলাম। এরপর দেখব মুক্তার মশাই ক্রোধের বিস্ফোরণ কিভাবে হচ্ছে। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। তিনি এই যে কথাটা শুনে তিনি কিন্তু ক্ষোভে, রাগে, একদম ক্রোধে, লজ্জায় তিনি কিন্তু ভীষণই একদম ক্ষিপ্ত প্রায় হয়ে গেলেন, অপমানিত হয়ে গেলেন, ক্ষিপ্ত মানে পাগলের মতো হয়ে গেলেন, কেঁপে উঠলেন। তারপর তিনি কি করলেন, এই অপমানে তিনি কিন্তু ঠক ঠক করে কাঁপতে শুরু করলেন। তারপর কম্পিত গলায়, মানে কাঁপতে কাঁপতে কাঁপা গলায় তিনি একটা কথাই বারবার করে কি বলতে লাগলেন, যে হাতি দিলে না, হাতি দিলে না। তার যে ক্রোধের এই যে সঞ্চার হলো, তার ফলস্বরূপ কি হচ্ছে দেখো। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস জোর তো নেই, একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন। তাহলে অনেকেই যারা বসেছিল তারাই এবার বলতে শুরু করলে এইসব কথা, যে কি করবেন, গরুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন, 10টার সময় বেরোলে সকালবেলা পৌঁছে যাবেন। ওই ইমামতি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। তাহলে ইমামতি শেখ একজোড়া কিনে এসছে নতুন বলদ, তো তার বলদটা খুব দ্রুত যায়, ওই বলদের গাড়ি করে, গরু গাড়ি করে চলে যান। জয়রাম বক্তার দিকে দৃষ্টি মাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়ি চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়া হবে না। তাহলে তিনি কিন্তু তার কথায় একদম অনড়। তিনি যদি যান হাতিতে চড়েই যাবেন, না হলে তিনি যাবেনই না। তারপর কি দেখব, তৃতীয় পরিচ্ছেদ। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম মুখোপাধ্যায় তৎক্ষণাৎ একই কথা, স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরে আসিয়া বলিলেন, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি হাতি আছে, মাদি হাতি আছে। ঠিক আছে, তাহলে একজন রাত্রি 2 প্রহরে আসলো। রাত্রি 2 প্রহর মানে আমাদের তো 24 ঘন্টায় অষ্টপ্রহর জানি, তাহলে রাত্রি 2 প্রহর মানে যে সময়টা হবে 9টা থেকে 12টার মধ্যে, ওই সময়টা এসে একজন কি বললেন, যে আমাদের বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছে কিন্তু একটা হাতি রয়েছে, বিক্রি করবে। সে কিন্তু এখনো বাচ্চা, কিন্তু বিস্তর দাম চাইছে। কি হাতি আছে, মাদি হাতি মানে মেয়ে হাতি, তাহলে সে কিন্তু একটু বয়সটা কম, বাচ্চা হাতি, তাহলে তার অনেক দাম চাইছে। তাহলে কত দাম, কি বলছে তখন, যে 2000 টাকা। আচ্ছা, তখন জিজ্ঞাসা করছে মুক্তার মশাই যে খুব বাচ্চা, তখন সে কি বলছে দেখো, না, সবারই নিতে পারবে। তাহলে কি বলছে, সবারই নিতে পারবে, অর্থাৎ লোকজন বসে সবারই কিন্তু যেতে পারবে, অসুবিধা নেই। তখন মুক্তার মশাই কি বলছে, কুছ পরোয়া নেই, তাই কিনবো।
এক্ষুনি তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারীকে পাঠিয়ে দেয়, হাতি দিয়ে যাবে আর টাকা নিয়ে যাবে। তাহলে এখানে মর্যাদা রক্ষার জন্য তিনি কিন্তু বেপরোয়া হয়ে উঠলেন। হাতি কেনার জন্যে তিনি কিন্তু এবার প্রস্তুত হয়ে গেলেন। হাতি কিনতেও তিনি কিন্তু পিছপা হলেন না, একদম প্রস্তুত, সে 2000 টাকা দামই হোক না কেন। তারপর দেখব পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহলে হস্তিনী, হাতি পুংলিঙ্গ হচ্ছে হস্তি আর স্ত্রীলিঙ্গ হচ্ছে হস্তিনী, মানে মেয়ে হাতি। হস্তিনী সকালবেলা আসিল, তাহার নাম আদরিণী। তাহলে আমরা গল্পের নাম কি? আদরিণী। এখন পেলাম গল্পের নামটি আদরিণী। আদরিণী তাহলে কার নাম? হাতিটির নাম, হস্তিনীটির নাম। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়ালো। দুই একজন অশিষ্ট বালক সুর করিতে বা করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। মানে যে হাতি এসছে, আমরা দেখবে পাড়ার মধ্যে যদি কেউ নতুন গাড়ি কেনে বা নতুন কোনো বড় জিনিস নিয়ে আসে, তাহলে কিন্তু পাড়ার বাচ্চাগুলো কিন্তু সাথে সাথে করেই চলে যায়, সাথে সাথে তার পিছন পিছন। সেই রকমই কিন্তু এই গ্রামের, তো গ্রামের কথা বলছি, এরকম যে হাতি এসছে, এরকম কয়েকটা অভদ্র বালক এসে কিন্তু এরকম কথা বলতে শুরু করলো, হাতি তোর গোদা পায়ে নাতি, এরকম করে তারা ছড়া কাটতে শুরু করলো। তখন বাড়ির যে বালকেরা ছিল তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল, রেগে গেল এবং কি করলো, অপমান করিয়া তাদেরকে, ওই বালকগুলোকে বহিষ্কৃত করে দিল, বাইরে বের করে দিল। এরপর হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারে নিকট দাঁড়াইলো। অন্তঃপুরে মানে ভিতরে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। মুখুজ্জে মশাই বিপত্নিক। তার মানে বিপত্নিক মানে কি? মুখুজ্জে মশাই স্ত্রী কিন্তু মারা গেছে। মুখুজ্জে মশাই কিন্তু স্ত্রী নেই বা বউ নেই। যার, যে পুরুষের স্ত্রী থাকে না, মারা যায়, তাদেরকে কি বলা হয়? বিপত্নিক। জ্যেষ্ঠ পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। তাহলে জ্যেষ্ঠা মানে বড় পুত্রবধূ, বড় ছেলের বউ এসে কি করলো, ঘটিতে জল নিয়ে এসে একদম ভয়ে ভয়ে সে কিন্তু বাইরে বেরোলো, সভয় পদক্ষেপে বাহির হয়ে আসলেন এবং কম্পিত হস্তে তার পদ চতুষ্টয়ে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। কার পদ চতুষ্টয়? পদ মানে পা বলেছি, চতুষ্টয় মানে 4টে পা। কার? আদরিণীর পায়ে কিন্তু সে ভয়ে ভয়ে এসে জল ঢেলে দিল। তারপর মাহুদের ইঙ্গিতানুসারে আদরিণী যখন জানু পাতিয়া বসিল, পরবর্তী তৈল ও সিঁদুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন। তাহলে মাহুদ মানে আমরা জানি হাতি চালক, সে তার ইঙ্গিত পেয়ে কিন্তু হাতিটি কি করলো, হাঁটু বেড়ে বসে গেল। হাঁটু বেড়ে বসার পর তখন সে কি করলো, ওই যে বধূ, পুত্রবধূ, সে তেল সিঁদুর ললাটে এই যে কপালের মধ্যে দিয়ে দিল। তারপর ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগলো। আবার দাঁড়াইয়া উঠিয়া একটা ধামায় ভাবিয়া ভরিয়া আলো, চাল, কলা, অন্যান্য নানা রকম মঙ্গলের দ্রব্য কি করলো, তাহার সম্মুখে রক্ষিত হইল এবং সুর দিয়া তুলিয়া তুলিয়া কিছুটা খাইলো, কিছুটা ছড়াইলো। কে? আদরিণী। এইভাবে তার কিন্তু বরণ সম্পন্ন হইল। রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলী কাণ্ড এবং বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। তাহলে কদলী মানে কি? কলা। কলা গাছের যে কাণ্ড বা গাছটা এনে রাখা ছিল হাতিটির জন্য, সেই তারপর সবকিছু বরণ সম্পন্ন হওয়ার পর সেই কদলী কাণ্ড এবং বৃক্ষ শাখা কিন্তু তিনি সে অর্থাৎ আদরিণী খেতে শুরু করলো। এটা গেল আদরিণীর শুভাগমন। এরপর দেখবো আমরা আদরিণীতে করে যাবে কোথায়? পীরগঞ্জের রাজার বাড়ি, বক্তার মশাই। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মশাই সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আহরণ করিয়াই গেলেন। তাহলে কি করলো, সে কিন্তু হাতিতে চড়েই দেখা করতে গেল। কার সাথে? মহারাজের সাথে। ওখানে বিবাহের সবকিছু অনুষ্ঠান শেষ হলে ফিরে আসার আগে মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, দোতলা বৈঠকখানার
নিচে কি অনেক বিস্তৃত বড় প্রাঙ্গণ, এবং প্রাঙ্গণের অপর প্রান্তে কি অন্যদিকে কি আছে, হস্তি প্রবেশের জন্য, হাতি প্রবেশ করার জন্য বড় সিংহদ্বার, বড় দরজা। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হয়ে থাকে। বৈঠকখানায় তিনি যখন মহারাজ বসে থাকেন তাহলে সেই সিংহদ্বার অবধি অনেক দূর পর্যন্ত কিন্তু সেই ওই বৈঠকখানা থেকে বসে কিন্তু সবকিছু সমস্ত দেখা যায়। তাই তিনি কিন্তু ওই বৈঠকখানায় বসেই সমস্ত দেখলেন যে মুখুজ্জে মশাই হাতি চড়ে কিন্তু আসলেন। তারপর কি হলো, রাজ সমীপে উপনীত হইলে তখন মুখোপাধ্যায় মশাই তাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মকদ্দমা এবং ও বিষয় সংক্রান্ত দুই চারি কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, তাহলে মকদ্দমা বা অন্যান্য কথার পর মহারাজ তখন এই কথাটা জিজ্ঞাসা করলো মুখুজ্জে মশাইকে, কি যে মুখুজ্জে মশাই ও হাতিটি কার? তাহলে মুখুজ্জে মশাইকে তো হাতি নরেশচন্দ্র মহারাজ পাঠাননি, তাহলে তিনি তো জিজ্ঞাসা করবেন এখন যে হাতিটি তাহলে কোথা থেকে পেল। মুখুজ্জে মশাই বিনীতভাবে বলিলেন, আগে হুজুর বাহাদুরেরই হাতি। বাহাদুর মানে কাকে সম্বোধন করা হয়েছে? এখানে কিন্তু মহারাজ নরেশচন্দ্রকে বাহাদুর বলে সম্বোধন করা হয়েছিল। আগের চিঠিতে আমরা যখন পত্র লিখছিলাম তখনও দেখেছি। তাহলে তাকে কি বলে যে আপনারই হাতি, কেন বলা হলো আবার আমরা দেখব। এটা হচ্ছে রাজবাড়ি কিন্তু কৌশলগত প্রবেশ করলো তিনি কৌশলগতভাবে, এবং তিনি হারানোর সম্মান কিভাবে ফিরে পাবেন সেটা দেখো। তাকে যে অপমান করা হয়েছিল হাতি না দিয়ে, সেটা তিনি সুদে আসলে কিন্তু উসুল করে নেবেন। দেখো, মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমার হাতি? আমি তো হাতি পাঠাইনি। কই, ও হাতি কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? আগে তখন মুখুজ্জে মশাই বললেন, বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিনেছি। তাহলে তিনি কি বললেন, বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে আমি হাতি কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বললেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে বললেন আমার হাতি? তখন রাজা তো বলছেন, তাহলে বললেন কেন যে আমার হাতি? তখন এবার মুখুজ্জে মশাই কি উত্তর দেয় দেখো, বিনয় কিংবা শ্লেষ সূচক। আচ্ছা, বিনম্রভাবে নাকি শ্লেষ সূচক মানে ব্যর্থ বোধক অর্থে, কিভাবে তিনি বলেছেন? শ্লেষ সূচক মানে একটা শব্দ বা বাক্যের কিন্তু দুটো অর্থ যেখানে হয়, একটা দুটো অর্থ বোঝায়, সেটাকে আমরা শ্লেষ সূচক বাক্য বলে থাকি। তো এখানে বিনয় নাকি শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না, কিভাবে উত্তরটা দিলেন। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি, তাহলে কি একটু মৃদু হেসে তখন তিনি কি বললেন যে আমি যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি, তাহলে আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? কৌশল দেখো তাহলে কৌশলটা কিরকম, যে আমি তো আপনার দ্বারাই প্রতিপালন হই, আপনার দ্বারাই তো প্রতিপালিত হই, তাহলে আমি যখন আপনার, তাহলে আমার সব জিনিস তো আপনারই হবে, তার হাতিটিও আপনার। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। তারপরে বাড়ি আসার পর বৈঠকখানায় তার অনেক রকম বন্ধুগণ বসে থাকেন, তাদের কাছে এই গল্পটি কিন্তু খুব সবিস্তারে একদম বড় করে সুন্দরভাবে বললেন। তারপর তিনি কি করলেন, হৃদয় হইতে সমস্ত ক্ষোভ এবং অপমান লজ্জা আজ কিন্তু তার মুছে গেল, এবং রাত্রে বেশ কয়েকদিন পর তার কিন্তু আজকে রাত্রে সুনিদ্রা আসিল। মানে নিদ্রা মানে ঘুম, সুনিদ্রা মানে খুব ভালো ঘুম। তাহলে এই অপমান ক্ষোভ লজ্জা তার মুছে গেল, এবং আজকে সে ফ্রি হয়ে নিশ্চিন্তভাবে কিন্তু ঘুমাতে গেল। পরের পরিচ্ছেদে আমরা যাব। উল্লেখিত ঘটনার সুদীর্ঘ 5টা বছর অতীত হইয়াছে। মানে ওই যে ঘটনাটা আমরা দেখলাম, তারপরে কিন্তু 5 বছর অতিক্রম করে গেছে। এই 5 বছরে মোক্তারের অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। এই 5 বছরে কিন্তু মোক্তার মহাশয়ের অনেক অবস্থার পরিবর্তন হয়েছে। নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারের জেলা কোর্টে ভরিয়া গিয়াছে। তাহলে যারা যারা নতুন নিয়মে পাশ করেছে সেরকম মোক্তারে কিন্তু জেলা কোর্টে অনেক এসেছে। শিথিল নিয়মের আইন ব্যবসায় আর কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। তাহলে আগের ব্যবসায় কিন্তু আর কদর তার পেল না, এবং আস্তে আস্তে কিন্তু তার আয় আস্তে আস্তে মুক্তার মশাইয়ের কমতে শুরু করল। পূর্বে যেহেতু উপার্জন করিতেন, এখন তাহার অর্ধেকের কম
কিনা সন্দেহ। আগে যা উপার্জন করতো তার কিন্তু অর্ধেকেরও কম হবে কিনা এখন সন্দেহ, এখন যা উপার্জন করেন। অথচ ব্যয় প্রতি বছরই বর্ধিত হয়েছে, মানে যা আয় বা খরচ তার থেকে ব্যয় কিন্তু বছর বছর বাড়ছে, আর আয় তো কমে যাচ্ছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ। কার? মোক্তার মশাইয়ের 3টি পুত্র, প্রথম 2টি কি? মূর্খ। তারা কোন রকম কর্ম করার যোগ্য তাদের নাই। কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়েছে, যদি সেটা কালক্রমে মানুষ হয় এমাত্র ভরসা। তাহলে প্রথম দুটো তো আমরা দেখলাম মূর্খ, আর কনিষ্ঠ মানে একদম ছোট ছেলেটি কোথায় পড়ে? কলকাতায় পড়ে, কলকাতায় পড়ছে। তো সে যদি কালক্রমে যদি মানুষ হয়ে ওঠে সেটা একমাত্র তার কিন্তু ভরসা। তাহলে ভাগ্যের নির্মম যে পরিবর্তন, ভাগ্যের ফের, এখানে কিন্তু আমরা দেখব মুখুজ্জে মশাই যে ভাগ্যের ফের। এতদিন তো তার বিশাল রহন সহন রোয়া হাতি পর্যন্ত কিনে নিচ্ছেন, এরপর আমরা দেখব তার ভাগ্যের যে পরিবর্তন, ভাগ্যের চাকা কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব। ব্যবসায়ীর প্রতি মুখোপাধ্যায়ের আর সেই অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মুক্তারগণ যাহাদিগকে একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া কি করে? তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করে ইংরেজিতে কথা বলেন, হাকিমকে কি সব বলতে থাকে। ঠিক আছে, মুখোপাধ্যায় মশাই কি বাঁধতেন? পাগ বাঁধতেন, পাগড়ি। আর যারা নতুন সেকালে মুক্তারগণরা কি করতো? সামলা বাঁধতো, মানে সামলা পরতো। সামলা হচ্ছে টুপির মতো একটা কালো রঙের, যেটা গ্রাজুয়েশন হলে অনেক জায়গায় দেয়, বা কোনো রকম চারকোনা টাইপের যে একটা টুপির মতো হয় কালো রঙের, সেটা হচ্ছে সামলা বাড়ি। আমরা দেখেছি অনেক ছবিতেই। যাই হোক, তাহলে আগে কি অবস্থা ছিল আর এখন অবস্থাটা আমরা দেখবো। মোক্তার মশাই যাদেরকে উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাফেরা করতে দেখতো, মানে জামা প্যান্ট উলঙ্গ মানে কি? জামা প্যান্ট খোলা অবস্থা, সেই অবস্থায় রাস্তায়, মানে একদম এখানে বোঝানো হচ্ছে খুব ছোট অবস্থাতে যাদেরকে দেখেছে তাদেরকে আজকে এই সামলা মাথায় মুক্তারগিরি করতে দেখছে কিন্তু জেলা কোর্টে। তো তারা ফরফর করে ইংরাজি বলছে, যেটা কিন্তু মুক্তার মশাই তার কিছুই বুঝতে পারছে না। তখন তার জুনিয়রকে জিজ্ঞাসা করছে, যে ইংরেজি জানে জুনিয়রকে জিজ্ঞাসা করছেন উনি কি বলছেন। জুনিয়র তর্জমা করিয়া দিয়া তাহাকে বুঝাই দিচ্ছেন, তর্জমা মানে অনুবাদ করে দিয়ে মুক্তার মশাইকে বোঝাচ্ছেন। কিন্তু বোঝাইতে বোঝাইতে তিনি কিন্তু কখনো কখনো আবার চলে যাচ্ছেন, সমস্ত রকম বোঝাতেও পারছেন না। তার তো সমস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝাবে এতক্ষণ ধরে, তার কিন্তু ধৈর্য নাই। তার কথা, মুখের কথা মুখেই রইয়া যাচ্ছে। তার ফলে নিষ্ফল রসে তিনি কিন্তু ফুলতে থাকছেন। তাছাড়া পূর্বে যে হাকিমগণ ছিলেন, মুখুজ্জে মশাইকে যেভাবে শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার যারা নব্য হাকিমগণ, মানে নতুন হাকিম যারা, তারা কিন্তু আর সে চোখে বা সেই সম্মান বা শ্রদ্ধা মোক্তারকে কিন্তু কোনোভাবেই করছে না। কারণ ইহাদের যেন বিশ্বাস, তাদের কি বিশ্বাস? যে ইংরেজি জানে না তার কিন্তু সে কিন্তু মনুষ পদবাচ্যই নহে। যে ইংরেজি জানে না তাকে কিন্তু মানুষ বলেই মনে করছে না, মানুষ বলেই গণ্য করছে না। যে ইংরেজি জানে না মানে সে মানুষই নয়, এরকম ধরনের একটা ব্যবহার তার প্রতি কিন্তু অপমানের দাগ লাগিয়ে দিচ্ছে। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন তিনি অবসর গ্রহণ করবেন। এই রকম সমস্ত কারণে কিন্তু তিনি ঠিক করেছেন কি কর্ম থেকে তিনি অবসর নেবেন। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোন রকমের সংসার যাত্রা নির্বাহ করিবেন। তিনি যা সঞ্চয় করেছেন তার থেকে কোনো রকমে তিনি সংসার প্রতিপালন করবেন, এটা ঠিক করেন। প্রায় 60 বছর বয়স হইল। তাহলে মুক্তারের অর্থাৎ মুখুজ্জে মশাই জয়রাম মুখোপাধ্যায়ের কত বয়স হলো? 60 বছর বয়স হলো। চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইতো, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তা হইলে এতদিন কিন্তু মুখোপাধ্যায় মশাইকে অবসর লইতেন। যদি বড় ছেলেটা মানুষের মতো মানুষ হতো এবং যদি 2-4 টাকা রোজগার করতো, তাহলে এতদিন তিনি কিন্তু অবসর নিয়ে ফেলতেন। বাড়িতে বসিয়া হরিনাম গান করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না। তথাপি আজি কালি করিয়া আরো 1 বছর কাটিয়া গেল, আর কিন্তু চলছে না। তবুও আজকাল করতে করতে কিন্তু 1 বছর কেটে গেল। তারপরে দেখো, এই সময় দায়রার একটি খুনি মকদ্দমা উপস্থিত হইল। তাহলে দায়রায় কি হয়? দায়রা কোর্টে হয় এখানে খুনের মকদ্দমাগুলি আসে।
সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল। তাহলে ওখানকার যে আসামি ছিল সেই দায়রার খুনের মকদ্দমায় সে আসামি জয়রাম মুখোপাধ্যায়কে কি করলো, তার মোক্তা হিসাবে কিন্তু নিযুক্ত করলো। একজন নূতন ইংরেজি জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুরকে ও এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা শুরু করিলেন এবং জজ সাহেব বাহাদুরের বসে এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসএসআর মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। তাহলে জয়রাম মুখোপাধ্যায় খুব সুন্দরভাবে কিন্তু তার বক্তৃতা পেশ করলেন এবং তার যে আসামি ছিল বা তার যে মক্কেল ছিল তাকে কিন্তু তিনি কি করলেন, দোষী সাব্যস্ত করা থেকে কিন্তু তাকে বাঁচালেন এবং তার আসামিকে জজ সাহেব কিন্তু অব্যাহতি দিলেন। তারপর কি ঘটনা ঘটলো, জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন ওই উকিলটির নাম কি। তাহলে জজ সাহেবকে তারপর সেলাম করিলেন, তিনি তো কোর্টে জিতে গেল, তার কাজ হয়ে গেল এবং তিনি কি করতে লাগলেন, নিজের কাগজপত্রগুলো গোটাচ্ছিলেন। এমন সময় জজ সাহেব আর একজন পেশকার ছিলেন, যে কাগজপত্র যে কাজকর্ম করেন পেশকার তাকে বলা হয়, তিনি কি করলেন, তাকে জিজ্ঞাসা করলেন যে ওই উকিলটির নাম কি, জয়রামকে দেখিয়ে বলিলেন। তখন পেশকার বলিলেন ওহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন, মোক্তার। তখন তিনি কি বললেন যে তিনি উকিল নন, মোক্তার। স্মিত হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন আপনি মোক্তার? জয়রাম বলিলেন হ্যাঁ হুজুর, আমি মোক্তার, আমি আপনার তাবেদার। জজ সাহেব পুনর্বার বলিলেন আপনি মোক্তার, আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। যে রূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। তাহলে কি বলছে, আপনি যে দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি কি ভেবেছিলাম যে আপনি হয়তো এখানকার একজন দক্ষ উকিল। হ্যাঁ, জজ সাহেব কিন্তু খুব ভালো, খুব সুন্দর প্রশংসা করলেন জয়রাম মুখোপাধ্যায়ের। তারপরে এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পরিপূর্ণ হইয়া গেল, তার চোখে জল চলে আসলো প্রশংসা শুনে। হাত দুইটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন না হুজুর, আমি উকিল নই, আমি একজন মোক্তার মাত্র, তাও আবার কি সেকালে সিভিল নিয়মের একজন মূর্খ মোক্তার, ইংরাজি জানি না। হুজুর, আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ অবধি তাহা ভুলিতে পারিব না। আমি আপনাকে বুড়ো ব্রাহ্মণ হইয়া আশীর্বাদ করিতেছি, হুজুর হাইকোর্টের বিচারক হন। তারপর তিনি কি করিলেন, বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মোক্তার মশাই এজলাস হইতে বাহিরে হইয়া আসিলেন। তারপর কিন্তু তিনি অবসর নিলেন। এই ছিল তার শেষ মোকদ্দমা। তারপর থেকে একটা তিনি মোকদ্দমা লড়েননি, এটাই তার শেষ অবসরের শেষ মোকদ্দমা। তারপর কি দেখবো, দেখো এবার আরো তার কিন্তু অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে। ব্যবসায় কিন্তু ছাড়িয়া কায় ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার কিন্তু চলিতে লাগলো। কায় ক্লেশে মানে বহু কষ্টে কিন্তু তার সংসার এবার চলতে শুরু করলো। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়া ছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। তাহলে তিনি যতটা ব্যয় করব ভেবেছিলেন, তার কিন্তু কোনোভাবেই তা কিন্তু কম করা যাচ্ছে না। সুদের সংকলন হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানির কাগজের সংখ্যা কমতে লাগলো। তাহলে সুদের কিন্তু কোনোভাবেই সংকুলন হচ্ছে না, কমছে না, সুদ কমাতে পারছে না। মূলধনে যে মূল টাকা যে জমানো ছিল সেটা কিন্তু এবার হাত পড়তে শুরু করলো। তারপর কোম্পানির কাগজের সংখ্যা আস্তে আস্তে, যে কোম্পানির কাগজগুলো ছিল সেগুলোকেও কিন্তু এবার আস্তে আস্তে কাজে লাগাতে লাগলো, তাও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করলো। একদিন প্রভাতে মোক্তার মশাই বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষণ্ণ
চিন্তা করে দিয়েছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতে হইল, কি হলো, লোকে ইহাকে কি বলিতেছিল যে হাতিটি আর কেন, ওকে এবার বিক্রি করে ফেলুন। তাহলে এবার কি বলছে লোকে, যে হাতিটিকে এবার আপনি বিক্রি করে দিন, আর কেন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মশাই উত্তর করিয়া কি বলিলেন, যে তার চেয়ে বলো না যে তোমার এই ছেলে পিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হচ্ছে, ওদেরকে একে একে বিক্রি করে ফেলো। তাহলে হাতিটিকে তিনি এতটাই ভালোবাসেন যে নিজের কন্যা স্বরূপ, নিজের মেয়ের মতো তিনি ভালোবাসেন। তিনি কি বলছেন, যে তাদের মুখ বন্ধ করার জন্য কি বলেন, তার চেয়ে তুমি হাতিটির কথা বলো না, তার চেয়ে বরং এটা বলো যে তোমার ছেলে পিলে নাতি নাতনিকে একে একে বিক্রি করে দাও। ঠিক আছে, তারপর তো এই উক্তির পর আর তো কোনো কারোর কোনো কথা বলা চলে না, তাদের মুখ এবার বন্ধ। আর কি বলবেন। এরপর হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহলে বিক্রি না করা হোক, মাঝে মাঝে তো হাতিটাকে ভাড়ার কাজেও লাগানো যেতে পারে, এইটা ভাবলেন। তারপর কি করলেন, যে ভাড়া দিলে পরে কিছুটা অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া তিনি নিম্নলিখিত, অর্থাৎ নিচে যে লিখিত বিজ্ঞাপনটি তিনি কিন্তু লিখে ফেললেন। হস্তির ভাড়ার বিজ্ঞাপন। কি, বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি নানা রকম কাজের জন্য কিন্তু নিম্নে স্বাক্ষরকারী আদরিণীর নাম্নী হস্তিনে ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনের খোরাকি কত, 1 টাকা, এবং মাহুতের খোরাকি কত, মোট 1/4 টাকা ধার্য হইল। তাহার আবশ্যক নিম্নে ঠিকানায় তত্ত্ব লইবেন। তাহলে মোট একসাথে কি 1/4 টাকা হইল। তাহলে যদি কারোর লাগে তাহলে এনার সাথে যোগাযোগ করুন। বিজ্ঞাপনটি কোথায় কোথায় ছাপানো হলো, শহরের প্রত্যেক ল্যাম্প পোস্টে টাঙানো হলো, পথিপার্শ্বক বৃক্ষকাণ্ডে টাঙানো হলো, পথের পাশে, পথিপার্শ্বক মানে পার্শ্বস্থ মানে যে পথের পাশে যে বৃক্ষগুলো বড় বড় গাছগুলো থাকে তার বৃক্ষকাণ্ডে লাগানো হলো, এসব জায়গায় নানা জায়গায় আঁকিয়ে দেওয়া হলো। তারপরে এবার আস্তে আস্তে ভাড়াও আসতে লাগলো। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে কি করলো, হস্তিকে ভাড়া লইতে লাগিল। তারপর মাসে 15 কি 20 টাকা কিন্তু আয় হইতে লাগিল, তার বেশি কিন্তু আয় হচ্ছে না, 15 থেকে 20 টাকা। আর কত আয় হবে। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রটি পীড়িত হইয়া গেল, অর্থাৎ মুখোপাধ্যায় মশাইয়ের বড় জ্যেষ্ঠ পুত্র মানে বড় নাতিটি কি হলো, পীড়িত হলো, অসুস্থ হয়ে গেল। তারপর তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ পথ্যাদির খরচ প্রতিদিন 5 থেকে 7 টাকা কর্মে যায়। অর্থাৎ ডাক্তার দেখানো, তার ওষুধপত্রের জন্য কিন্তু প্রতিদিনই 5 থেকে 7 টাকা করে খরচা হয়ে যায় তার নাতির পিছনে। তারপর মাসখানেক পর বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করলো। মাসখানেক পর সে আবার ঠিকও হয়ে গেল, হ্যাঁ, সুস্থ হয়ে গেল। বড় বধূ মেজ বধূ উভয় অন্তঃসত্ত্বা, মানে বড় বউ এবং মেজ বউ দুজনেই কিন্তু গর্ভবতী, তাদেরও কিন্তু বাচ্চা হবে। কয়েক মাস পরেই আর 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। তাহলে আরো 2টো বাচ্চা জন্ম নেবে, তাদের জন্য তাদেরও খাবারের ব্যবস্থা করতে হবে, তাদের ভালো মন্দ দেখার বিষয় আছে। বাড়িতে লোক কিন্তু বেড়েই চলেছে। এইদিকে জ্যেষ্ঠা পুত্রী কল্যাণী 12 বর্ষে পদার্পণ করেছে। এবার কি হলো, জ্যেষ্ঠা মানে বড়, জ্যেষ্ঠ হচ্ছে পুংলিঙ্গ এবং জ্যেষ্ঠা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে মেয়েদের ক্ষেত্রে জ্যেষ্ঠা কি, পৌত্রী মানে নাতনি, পৌত্র মানে নাতি আর পৌত্রী মানে হচ্ছে নাতনি। নাতনি কি না, কল্যাণী। 12 বর্ষ মানে হচ্ছে 12 বছরে কিন্তু পা দিল। এবার কি করতে হবে, বিয়ে দিতে হবে। আগে তো এরকম যে 10-12 বছর হলেই কিন্তু বাড়িতে আর মেয়ে রাখা চলে না, বিয়ে দিতে হয়, তাই না? তো ডাগর হইয়া, এবার দেখিতে দেখিতে যে রূপ ডাগর হইয়া উঠিয়াছে, তাতে কিন্তু শীঘ্রই তাহার বিবাহ না দিলেই নয়। তাহলে নাতনিতে বিয়ে দিতে হবে, তার জন্য অনেক খরচা রয়েছে। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। তাহলে নানা জায়গা থেকে কিন্তু তার সম্বন্ধ আসছে, কিন্তু ঘর বর তো মনের মতো হতে হবে, তবেই না বিয়ে দেওয়া যাবে। যদি ঘর বর মনের মতো হইলো, তাহলে আবার কি হয়েছে, তাহাদের খায় আবার
শুনিয়া চক্ষুস্থির হয়ে গেল, মানে তাদের দেনা পাওনার কথা শুনে কিন্তু আবার চক্ষুস্থির হয়ে যাচ্ছে, এত বেশি। কন্যার পিতা এই সম্বন্ধে কিন্তু একেবারে নির্লিপ্ত, মানে সে একদমই এখানকার মধ্যে কোনো দিক থেকেই সে কিন্তু কোনোভাবেই এই বিষয়ে নির্লিপ্ত হয়ে গেছে, কোনোভাবে সে কিন্তু যোগদান করছে না। সে নেশা ভাঙ করিয়া তাস পাশে খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। তাহলে কি করছে? নেশা ভাঙ করছে, তাস খেলছে এবং বাঁশি টাসি বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। যত দায় 60 বছরের বুড়ারই ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহে স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে, খাইবার পরিবার সংস্থানও আছে। তাহারা 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500, 2500 টাকা মোট হইলেই কিন্তু বিবাহ হবে। তাহলে শেষ পর্যন্ত একজন পাত্রের খবর পাওয়া গেল, মোট 2500 টাকা হলে কিন্তু বিয়ে হবে। এরপর দেখবো কোম্পানির কাগজের বাতিল দিন দিন ক্ষীণ হইতেছে, তাহা হইতে 2500 টাকা বার করা কিন্তু খুবই কষ্টের। আর শুধু একটি নাতনি তো নয়, এর পরেও কিন্তু আরো তো আছে, তাদের বেলায় কি হবে? এই সকল ভাবনা চিন্তা করিয়া কিন্তু মুক্তার মশাইয়ের শরীর কিন্তু ধীরে ধীরে ভাঙতে শুরু করলো, ভগ্ন হতে শুরু করলো। একদিন সংবাদ আসিল কনিষ্ঠ যে পুত্র ছিল সেও আবার বিয়ে পাশ করেনি, ফেল করেছে। বন্ধুবর্গ বলিতে লাগিল, মুখুজ্জি মশাই হাতিটিকে এবার বিক্রি করে ফেলুন। শেষ আশাটাও গেল, যে কনিষ্ঠ পুত্র যে পড়ছিল তার উপর যে একটা আশা ছিল সে কিছু করবে, সেটাও কিন্তু গেল। সেও বিয়েতে পরীক্ষায় ফেল করে গেল। এবার সবাই কি বলতে লাগলো, যে নাতনির তো বিবাহ দিতে হবে। এই অবস্থায় কোনোভাবেই কিন্তু আপনার মতো জ্ঞানী লোকের এইরকম ভাবে চললে কিন্তু হবে না। শেষ পর্যন্ত তার কি করলো মুখুজ্জি মশাইকে আবার কি বলা হলো বন্ধুবর্গ, যে আপনি তো কি করেন, আপনি এই যে তিনি খুঁটে চোখ মুছে কিন্তু কি করতে লাগলেন, কি আর করা যাবে, এখন যা বলছো তাই এখন ভাবতে হবে, এটাই ভাবছে, মানে তিনি কাঁদতে শুরু করলেন। হ্যাঁ, এগুলো কথা শুনে অনেক বন্ধুবর্গ কি বুঝাইলেন, যে আপনি তো বলেন আপনার আদরিনী আপনার মেয়ের মতো, তা মেয়েকে কি আপনি চিরদিন ঘরের মধ্যে রেখে যাবেন? মেয়ের তো বিয়ে দিতে হবে, এমন একটা ঘরে আপনি এখানে আদরিনীকে দিয়ে যান যেখানে সে খুব ভালোভাবেই থাকবে। এরকম ভাবে কিন্তু তার বন্ধুরা বোঝাতে শুরু করলো। তখন শেষে নিরুপায় হয়ে মুখোপাধ্যায় মশাই উত্তর দিলেন না, মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। সেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে। বন্ধুবর্গ বলিলেন কি, যে হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রয় হয়ে যাবে। 2000 কিনেছিলেন, এখন হাতি বড় হইয়াছে, অনায়াসে 3000 টাকা পাওয়া যাবে। এইভাবে কিন্তু তাকে সবাই মিলে বলতে শুরু করলো। তখন মুক্তার মশাই নিরুপায় হয়ে কিন্তু আত্মসমর্পণ করলেন এবং হাতিটিকে বিক্রি করার জন্য বা আদরিনীকে বিক্রি করার জন্য সমর্থন হলেন। যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন, মানে গাত্রোত্থান করা মানে কি, উঠে দাঁড়ালেন। তারপর কি করলেন, যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে, বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হাতির কাছে দাঁড়াইয়া খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মশাই সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন কিন্তু 2 টাকার তিনি রসগোল্লা আনিয়াছিলেন। তারপর কি করলেন, ভৃত্য সে হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হয়ে গেলে তিনি অর্থাৎ মুখোপাধ্যায় মশাই স্বহস্তে মুঠা মুঠা করিয়া রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। শেষে তাহার গলার নিম্নে হাত বুলাইয়া বা বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর যাও মা, বামুনহাটে মেলা দেখে এসো। তাহলে আদরিনীকে আদর করে কি বলল, আদর যাও মা, বামুনহাটে মেলা দেখে এসো। সে কিন্তু প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না, উদয়ের দুঃখে এই ছলনাটুকু আশ্রয় নিলেন। তিনি কিন্তু তাকে যে বিক্রি করে হয়ে যাবে বা চির বিদায়, এটা কিন্তু তিনি বলতে পারলেন না কোনোভাবে, তার মুখে এটা আসলোই না। তিনি এই ছলনাটুকুর আশ্রয় মাত্র নিলেন, যে যাও মেলা দেখে এসো। তারপর কি হলো, পয়লা বৈশাখ সন্ধ্যাবেলায় মশমশ করিয়া আদরিনী ঘরে ফিরিয়া আসিল।
বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। ঠিক আছে, এদিকে আবার কি হয়েছে, এদিকে কিন্তু বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছে। বৈশাখ মাসে কল্যাণীকে আশীর্বাদ করা হবে এবং জ্যৈষ্ঠ মাসে 10ই জ্যৈষ্ঠ কিন্তু বিবাহের দিনও স্থির হয়ে গেছে। আর কিছু করার তো নাই। তারপর কি হলো, পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা কিন্তু মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিণীকে দেখিয়া ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় কিন্তু দেখা গেল না। বিক্রয় হয়নি বলে বাড়ির কোনো রকম লোকের কোনো রকম খেদ কিন্তু দেখা গেল না। সবাই কিন্তু আনন্দই হইল, যেন হারানো কোনো ধন তারা ফিরে পেয়েছেন। সকলের আচরণে এইরূপই মনে হইল। সবাই খুব খুশি হইল আদরিণীকে দেখে। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা আদৌ রোগা হইয়া গেছে, বোধ হয় এদিন সেখানে কয়দিন ভালো করে খেতে পারেনি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। তাহলে সবাই কিন্তু খুব খুশি, অবিকৃত আদরিণীর কিন্তু প্রত্যাবর্তন হলো এবং সবাই তাকে দেখে খুব খুশি হলো। তারপর কি দেখবো, আজ আবার আদরিণী মেলায় যাবে। এরপর হচ্ছে আবার একটা মেলা বসেছে, সেখানে আবার তাকে নিয়ে যাওয়া হবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিণীর বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদামশাই আদর যাবার সময় কিন্তু কাজ ছিল। তাহলে তার নাতনি কল্যাণী এসে কি বলল, যে আদর কিন্তু যাওয়ার সময় কাজ ছিল। মুখোপাধ্যায় শুইয়া ছিলেন, উঠিয়া বসিলেন, বলিলেন, কি বললি, কাজ ছিল? আদরিণী কাজ ছিল? হ্যাঁ দাদামশাই, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ঘুমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে ওরা ওরা যে অন্তর্যামী। ও জানতে পেরেছে কি, ও বাড়িতে সে আর ফিরে আসবে না, তা জানতে পেরেছে। তাকে আবার বিক্রয় করতে নিয়ে যাওয়া হলো, তাহলে সে যে আর ফিরে আসবে না সে জানতে পেরেছে। সে তো অন্তর্যামী রে। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ সকরুণ নয়নে আপন মনে বলতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করতে পারলাম না। সে কি অনাদর করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী। তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো। তোর জন্যে তাদের বাড়ি গিয়ে কি করব, সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারি? তুই অভিমান করিস নে মা। এরকম করে কিন্তু তিনি নিজেই মনে মনে হাতিটির সাথে কথা বলছেন, যে তুই কি অভিমান করেছিস, তুই তো অন্তর্যামী, তুই তো সব জানিস, আমি কি এমনি যাইনি তোর সাথে দেখা করতে? এরকম করে কিন্তু খুব দুঃখ সহকারে শাস্ত্র নয়নে তিনি কিন্তু চোখের জল আটকাতে না পেরে কাঁদতে কাঁদতে কিন্তু তিনি মনে মনেই কথাগুলো বলছেন। তার কিন্তু মনের মধ্যে ভীষণই অপরাধ বোধ জেগে উঠেছে। তারপর দেখো সকরুণ অবস্থায়, এরপরও কিন্তু আমরা দেখব পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মশাই হস্তে দিলেন। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। তাহলে পত্র পাঠ করে ব্রাহ্মণের মাথায় কি হলো, বজ্রাঘাত হলো। কেন? মধ্যমপুত্র লিখিয়াছিলেন, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কাল বিকালে আদরিণী অত্যন্ত নিপীড়িত বা পীড়িত হইয়া ওঠে। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পাশে একটা আম বাগানে সে শুইয়া পড়িয়াছে। রাস্তার পাশে একটা আম বাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধহয় কোনো বেদনা হইয়াছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। তাহলে সে আর চলতে পারছে না আদরিণী। সে একটা রাস্তার পাশে একটা আম বাগানের পাশে কিন্তু সে শুয়ে পড়েছে। তার মনে হয় পেটের মধ্যে কোনো ব্যথা হচ্ছে। সে বারবার করে সুর তুলে আর্তনাদ করছে, চিৎকার করছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় না। বোধহয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্য নিকটে একটু জমি বন্দোবস্ত লইতে হবে। সুতরাং কর্তামশায়ের অবিলম্বে আসা আবশ্যক। তাহলে কি বলছে, যে মাহুত তার সেবা শুশ্রূষা করেছে রাত্রে, কিন্তু কোনো ফল হয়নি। যদি মনে হচ্ছে যে আদরিণী মনে হয় আর বাঁচবে না, তো যদি না বাঁচে তার দেহ কি করতে হবে, পুঁততে হবে, প্রথিত করতে হবে। তার জন্য কি দরকার, একটু জমি দরকার। তাই
কর্তামশাই আপনি অবিলম্বে মানে খুব তাড়াতাড়ি বিলম্ব না করে দেরি না করে চলে আসুন। তার মধ্যম পুত্র মানে মেজ ছেলে কিন্তু এই চিঠিটা একজন চাষির হাত দিয়ে পাঠিয়েছে। বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পায়চারি করে দিয়ে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোবো। আদরের অসুখ যন্ত্রণায় সে ছটফট করছে। তাহলে বারান্দার মধ্যে গিয়ে সে কিন্তু পাগলের মতো হয়ে গেছে। কি বলছে যে আমাকে এক্ষুনি গাড়ির ব্যবস্থা করো, আমি এক্ষুনি যাব। আদরের অসুখ সেই যন্ত্রণায় কিন্তু ছটফট করছে, আমাকে দেখতে না পেলে সে আর বাঁচবে না, আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত তৈরি হতে লাগলো। লোক ছুটিল, বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধ মাত্র পান করিতে সমর্থ হইলেন, অর্থাৎ তাকে কোনো রকমে ধরে বেঁধে একটুখানি দুধ খাওয়ানো গেল কাকে, মোক্তার মশাইকে। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল, জ্যেষ্ঠ পুত্র সঙ্গে গেলেন, পত্রবাহক চাষি লোকটি পোজবাক্সে বসিল। তাহলে সবাই মিলে কিন্তু রাত্রি 10টার সময় চলল। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ লোক দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। তাহলে পরের দিন সকালে গিয়ে তিনি কি দেখলেন, সব কিছু কিন্তু শেষ। আদরণী সেই নব জলধর বর্ণ বিশাল দেহকারী আম্র বর্ণের ভিতরে পতিত রইয়াছে, তাহা আজ নিশ্চল নিস্পন্দ, কোনো স্পন্দন নাই। নিস্পন্দন মানে স্পন্দন স্থির হয়ে গেছে, থেমে গেছে, কোনো স্পন্দন। নিশ্চল মানে সে কিন্তু আর চলছে না। তার দেহ নব জলধর যে বিশাল দেহ, সে কিন্তু সব শেষ, সব কিছুই শেষ হয়ে গেছে। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শব দেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। তাহলে কি বলছে, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি মা। কাঁদতে কাঁদতে সে কিন্তু তার মুখের কাছে গিয়ে বলতে শুরু করলো এই কথাটি। তাহলে তার সকরুণ অবস্থা কিন্তু পরিণতি আমরা দেখলাম। তারপর ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মশাই জীবিত ছিলেন। তাহলে মুখোপাধ্যায় মশাই আদরিণী মারা যাওয়ার পর মাত্র 2 মাস বেঁচে ছিলেন। 2 মাস পর তিনিও মারা গেছিলেন। এখানে অভিমান আর মৃত্যু আমরা দেখলাম। জয়রাম পৌঁছানোর আগেই সবকিছু শেষ হয়ে গেছে। হাতির মৃতদেহের পাশে কিন্তু তিনি লুটাইয়া পড়িয়া কিন্তু কাঁদতে শুরু করলেন। এখানে তাহলে আমরা কি বুঝলাম, কি দেখলাম, গল্পটি এখানেই শেষ। গল্পটির এবার অন্তর্নিহিত আমরা মূল ভাবনা আমরা একটু দেখে নেব। গল্পটি দেখলাম মানুষ এবং প্রাণীর আত্মিক বন্ধন। প্রথমে কি দেখলাম, মানুষ আর প্রাণীর আত্মিক বন্ধন। অবশ্যই এখানে জয়রাম মুখোপাধ্যায় মশাই সাথে আদরিণীর যে আত্মিক বন্ধন সেটা আমরা দেখলাম। তাদের যে আদরিণী কেবলমাত্র যে শুধু পোষ্য তা কিন্তু নয়, তার সাথে পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। সে মৃত্যু শারীরিক রোগের কারণে নয়, বরং অভিমানে মনক কষ্টে তার মৃত্যু হয়েছে। কোনো রোগের জন্য হয়নি, তার অভিমানে মনক কষ্টে তার মৃত্যু। জয়রামের মৃত্যুও প্রমাণ করলো যে ভালোবাসা ছিল কিন্তু দ্বিমুখী, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ও কিন্তু বাঁচতে পারেনি এবং তাদের মধ্যে যে অন্তরের গভীরতম ভালোবাসা সেটা কিন্তু এটাই প্রমাণ করছে। সমাজ এবং যৌতুকের প্রথা। এখানে আর কি দেখলাম, সমাজ আর যৌতুকের প্রথা। গল্পের মূল খলনায়ক কোনো ব্যক্তি নয়, বরং তৎকালীন সমাজ এবং সমাজের যে যৌতুক প্রথা। এবার 2500 টাকার জন্য কিন্তু 2500 টাকা এই যে বিয়ের জন্য কিন্তু একটা সুন্দর পরিবার কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। যুগের পরিবর্তন আর অসহায়ত্ব। অবশ্যই যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন তাকে যে অসহায় করে তুললো। ইংরেজি না জানার ফলে তার যে রীতি প্রজন্ম, নতুন প্রজন্ম এলো, ইংরেজি নতুন ফটফট করে বলে। সেই জয়রামের পেশার অবসর নিতে হলো তাকে, তার পেশা বা তার কাজ তার থেকে কিন্তু চলে গেল। সে কি হয়ে গেল, আর্থিক নিরাপত্তাহীন হয়ে গেল। তার ব্যক্তিগত ট্র্যাজেডিও কিন্তু এটা ত্বরান্বিত করে। তো এইগুলো হচ্ছে আমাদের গল্পের মূল বিষয়। মানুষ এবং প্রাণীর আত্মিক বন্ধন, মেয়ে, সমাজ যৌতুক, যুগের পরিবর্তন, অসহায়তা, এটা হচ্ছে আমাদের গল্পের মূল বিষয় আমরা দেখলাম। তোমরা অবশ্যই গল্পটি বুঝবে আশা করছি। খুব ভালোভাবে তোমরা ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ অবধি। তারপরে আমরা একটু দেখে নেব কোশ্চেন আনসার। ঠিক আছে, আমরা জানি এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, আর এই গল্পটা থেকে কিন্তু 8
নাম্বারের প্রশ্ন আসবে, মাথায় রেখো, মনে রেখো ভালোভাবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব সুন্দর করে দেখো, খুব ভালোভাবে দেখো, ফুটিয়ে ফুটিয়ে দেখো। আর এই প্রশ্নগুলো কিরকম ধরনের আসবে আমি কিছুটা তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আদরিণী গল্পের লেখকের নাম কি? চারটে অপশন। আদরিণী গল্পের লেখকের আমরা নাম দেখেছি প্রভাত কুমার মুখোপাধ্যায়, ঠিক আছে। তারপর দ্বিতীয় নাম্বার, জয়রাম মুখোপাধ্যায়ের পেশা কি ছিল? আমরা জানি জয়রাম মুখোপাধ্যায়ের পেশা ছিল কি? মোক্তার। জয়রাম মুখোপাধ্যায় কোথা থেকে নিমন্ত্রণ এসেছিল? কোথা থেকে এসেছিল? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে, তাই না? জয়রাম মুখোপাধ্যায় কার কাছ থেকে হাতি কিনেছিলেন? বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে তিনি হাতি কিনেছিলেন। তারপর হাতিটির দাম কত ছিল? আমরা জানি কত, তোমরা কমেন্ট করে লিখবে এটা, যে হাতিটির দাম কত ছিল তোমরা কমেন্ট করবে। 6 নম্বর প্রশ্ন, অত্যন্ত জেদি এবং অভিমানী স্বভাবে জয়রামের হাতি কেনার আসল কারণ কি ছিল? আসল কারণ ছিল এটাই যে অন্যের ঘোড়া বা গরুর গাড়িতে যাওয়ার অপমান এড়াতে, তাই না? যাতে অন্যের ঘোড়া বা গরুর গাড়িতে তাকে যেতে না হয়, এই যে অপমান, সেই অপমান এড়াতেই কিন্তু তিনি হাতি কিনেছিলেন। তাহলে এই গেল আমাদের প্রশ্ন উত্তর। আমরা কয়েকটা 6টা প্রশ্ন তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে। এই গেল আজকে আমাদের আদরিণী গল্প গ্রন্থটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।